তো আজকে আমরা কিন্তু আলোচনা করছি যোজ্যতা এবং সংকেত নিয়ে। বিগত বছরে প্রশ্ন তুলে তুলে প্রশ্ন পড়েছে এই অধ্যায় থেকে। কি বলে দেওয়া হয়েছে, আমি একটা রেলের প্রশ্ন তুলছি। বলে দেওয়া হয়েছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, এটাতে অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? ঠিক আছে, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি, যোজ্যতা ইংরেজি কি? ভ্যালেন্সি কত? এই হচ্ছে প্রশ্নটা তোমাদের দেওয়া হয়েছে, এটা রেলের প্রশ্ন। ঠিক আছে, তো এর জন্য আমাদের কী করতে হবে? অ্যালুমিনিয়ামের কনফিগুরেশন আগে জানার দরকার। ওই জন্য আমি তোমাদের বলছি, ফার্স্ট কমেন্টে যাও এবং দেখো দুটো ভিডিও লিঙ্ক রয়েছে। প্রথম ভিডিও লিঙ্কটা রয়েছে 30টি মৌলের, প্রথম 30টি মৌলের ইলেকট্রন বিন্যাস। দ্বিতীয় ভিডিও লিঙ্কটা রয়েছে তড়িৎযোজী সমযোজী। এই দুটো জিনিস ভালো করে দেখে নাও, তাহলে তোমাদের এখানে বেটার আইডিয়া করতে পারবে বা শিখতে পারবে কিছু। ঠিক আছে, আচ্ছা, আমি এই প্রশ্নটায় প্রথমেই যাচ্ছি না, আমি প্রথমে এটাকে আমি মুছে দিচ্ছি। প্রথমে তোমাদের বলি যোজ্যতা কাকে বলা হয়। মনে রাখবে, অলওয়েজ রিমেম্বার। ঠিক আছে, সংজ্ঞা তো পড়বে না, কিন্তু সংজ্ঞা তো জানার দরকার। যোজ্যতা কাকে বলা হয়? শেষ কক্ষপথে 8টা বা 2টো করার জন্য যতগুলো ইলেকট্রনকে কোনো মৌল নেয় বা বর্জন করে তাকে আমরা বলি যোজ্যতা। কিছুই বোঝা গেল না? উদাহরণ দিয়ে দেখানো যাক। ধরো সাপোজ ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কত? 17। ক্লোরিনের অ্যাটমিক নাম্বারের বিন্যাস কি? 2, 8, 7। এইটা হচ্ছে তোমাদের কে কক্ষপথ, মানে প্রথম কক্ষপথ। এইটা হচ্ছে তোমাদের এল কক্ষপথ, KLM। আর এটা হচ্ছে তোমাদের লাস্ট কক্ষপথ। তুমি বলো শেষ কক্ষপথে এর কটা আছে? 7টা আছে। কটা নিতে হবে শেষ কক্ষপথে 8টা করার জন্য? কারণ অক্টেট রুল বলছে 8টা করতে হবে। ঠিক আছে, আর ডুপ্লেট রুল বলছে 2টো দরকার। ডুপ্লেট রুল কেবলমাত্র হাইড্রোজেনের ক্ষেত্রে কাজ করে, অক্টেট রুল বাকি সবগুলোর ক্ষেত্রে কাজ করে। ঠিক আছে, তো ক্লোরিন তো হাইড্রোজেন নয়, মানে ক্লোরিনের ক্ষেত্রে অক্টেট রুল কাজ করবে। কতগুলো নিলে 8টা হবে? একটা নিলে। তো ক্লোরিনের যোজ্যতা হবে 1। আমি এখানে লিখে দিচ্ছি, এই জন্য ক্লোরিনের যোজ্যতা কী হয়? 1 হয়। ক্লোরিনের যোজ্যতা কী হবে তোমাদের? 1। কেন? কারণ কটা নিচ্ছেও? একটা নিচ্ছে, তবেই তো ওর 8 হবে, 7টা। তো শেষ কক্ষপথে যতগুলো নিলে বা বর্জন করলে 2 এবং 8 হয়। 2 অনলি ফর হাইড্রোজেন, বাকিগুলোর ক্ষেত্রে 8। তো আর যদি সিম্পলিফাই করে বলা যায়, শেষ কক্ষপথে 8টা হওয়ানোর জন্য যতগুলো ইলেকট্রনকে নিতে হবে বা বর্জন করতে হবে তাকে আমরা কি বলি? যোজ্যতা বলি। এখন তোমরা বলবে যে স্যার, ক্লোরিন তো এই 7কে যদি বের করে দেয়, যদি ক্লোরিন এই 7কে বের করে দেয়, তাহলেও তো এই 7টা ক্রস হয়ে যাচ্ছে, এবং 7টা ক্রস হওয়ার ফলে এই ঘরটুকু থেকে যাচ্ছে, আর এই ঘরের তো এখানে 8ই আছে। এটা কেন ক্লোরিন করে না? এর কারণ হচ্ছে ক্লোরিন আমাদের মতোই অলস। ইনফ্যাক্ট পৃথিবীতে যত আছে, সেটা তুমি জীবিত আর মৃত বলো, ক্লোরিন তো মৃত, কারণ ও একটা অজীব পদার্থ, জড় পদার্থ, তো প্রাণ নেই, ওর লাইফলেস। তো এরও কিন্তু বৈশিষ্ট্য সেম হয়। কম খাটনিতে কিভাবে বেশি কিছু করা যায় সেটা সবারই ইন্টেনশন। যদি তোমাকে 2 কোটি টাকা ফ্রিতে দিয়ে দেওয়া হয়, তোমার কেমন লাগবে? তাই না? শুনি তো মন কিরম হচ্ছে বলো, ভালো লাগছে না? যদি আমাকে কেউ সামনে এক্ষুনি বিরিয়ানি দিয়ে দিত, আমার কেমন লাগতো? ডেফিনেটলি আমার জিভে এখনই জল এসে গেছে। আমি বিরিয়ানি খুব পছন্দ করি, যাই হোক, সবাই পছন্দ করে ইনফ্যাক্ট। তো আশা করি বুঝতে পারছো যে অর্থাৎ ফ্রিতে যদি আমাদের কেউ কিছু দিয়ে দেয় না, সেটা যদি ভীষণ বড়সড় কিছু হয়, তাহলে আমরা কিন্তু আত্মহারা হয়ে যাই আনন্দে। ক্লোরিনের ক্ষেত্রে ব্যাপারটা তাই। ক্লোরিন বলছে আমি শুধু কেন 7টা বের করতে যাব, যখন আমি একটা নিলেই কাজ মিটে যায়। তো ক্লোরিন কী করে? একটা নেয়, ওর যোজ্যতা 1 হয়ে যায়। নেক্সট আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম। আচ্ছা, ক্লোরিন কিন্তু অধাতু, এটা তো জানো। অ্যালুমিনিয়াম কিন্তু ধাতু। ঠিক আছে, তো ধাতু দিয়ে একটা দেখাই। অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের মানে কনফিগুরেশন কি? 13 অ্যাটমিক নাম্বার। তাহলে কী হবে? 2, 8, 3 হয় অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে। 2, 8, 3 হয়। ক্লিয়ারলি তুমি দেখতে পাচ্ছ যে অ্যালুমিনিয়ামের আছে 3, অর্থাৎ ইদার অ্যালুমিনিয়ামকে 5টা নিতে হবে, অথবা এই 3টাকেই ওকে বের করে দিতে হবে, তবেই তো শেষ কক্ষপথে 8টা থেকে যাবে। এই যে 8, 3 যদি বের করে দেয় তাহলে লাস্টে 8 থেকে যাবে। এখন অ্যালুমিনিয়াম কী করবে? একটু আগেই বলেছি সবাই অলস। তো অ্যালুমিনিয়াম বেসিক্যালি কী করে? 3কে বের করে দেয়, কারণ ওর কাছে 5টা নেওয়াটা চাপের। 5টা যদি ও নেয়, তাহলে ওকে যা কষ্ট করতে হবে তার থেকে 3টে বের করার ওর পক্ষে সোজা। তো ও কী করে? ও 3কে বের করে দেয়। যেহেতু ও 3কে বের করে দেয়, ওর যোজ্যতা কী হয়ে যায়? 3 হয়ে যায়। ঠিক আছে, ক্লিয়ারলি বুঝতে পারছো? নেক্সট আরেকটা এক্সাম্পল দিই। সাপোজ ধরো, চলো একটা অধাতুরি এক্সাম্পল দিই, সালফার দিই। সালফার ভেরি ইম্পর্ট্যান্ট। সালফার
সালফারের যোজ্যতা চেঞ্জ হয়, ঠিক আছে। তো সালফার কিন্তু অধাতু, সালফার কিন্তু তোমাদের অধাতু, ঠিক আছে। সালফার অ্যাটমিক নাম্বার কত? 16। কী হবে? 2, 8, 6। সালফার কী করবে? ডেফিনেটলি ও দুটো নেবে, যদিও দুটো নেয় তবেই ওই 6টা 8 হয়ে যাবে। 2, 8, 8 তো আছেই, এই 6টাকে 8 করার জন্য কী হবে? দুটো নিতে হবে, অর্থাৎ ও দুটো নেবে এবং যোজ্যতা কী হয়ে যাবে? 2 হয়ে যাবে। তা আশা করি তোমরা বুঝতে পারলে যোজ্যতা কাকে বলা হয়, ঠিক আছে। সেই পরিমাণ ইলেকট্রন যেটা শেষ কক্ষপথে অ্যাড করলে বা রিজেক্ট করলে, বর্জন করলে কি হয়? শেষ কক্ষপথে যে ইলেকট্রন সংখ্যা সেটা 8 হয়ে দাঁড়ায়, তাকেই বলা হয়, সেই নাম্বারটাকে বলা হয়, সেই সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা, ঠিক আছে। ওকে, এখানে একটা জিনিস তুমি খেয়াল করলে, যারা অধাতু তারা দেখো সব নিচ্ছে, এটা মনে রাখবে, অধাতুরা নেয়, ওই জন্য ইলেকট্রো নেগেটিভ হয়, নীলে নেগেটিভ, এবার মনে রাখবে নীলে নেগেটিভ। এখানে সালফারও অধাতু, ক্লোরিনও অধাতু, দেখো এরা নিচ্ছে, দেখো এ একটা নিচ্ছে, এ দুটো নিচ্ছে, কিন্তু ধাতুরা হয় বড় মনের, ওরা দেয়, ওরা ডোনেট করে, ঠিক আছে। ওদের যে সম্পত্তি আছে ওরা সব ডোনেট করে, আর অধাতুরা খালি নেয়, ঠিক আছে। আর সব থেকে চালাক অধাতু হচ্ছে হাইড্রোজেন, অধাতুর থেকেও নেবে, ধাতুর থেকেও নেবে, আবার নিজের স্বার্থও ছাড়বে না। ও ডাকে আর বলে তুমি আমাকে দেবে, তাহলে আমি তোমায় দেবো। এই হচ্ছে হাইড্রোজেনের মানে সারা জীবনের ইন্টেনশন, ঠিক আছে। হাইড্রোজেন খুব চালাক ব্যক্তি। ওকে, হাইড্রোজেন নিয়ে পরে আসছি, ডুপ্লেট রুলের সময় হাইড্রোজেন আমরা করাবো, ঠিক আছে। তো আশা করি এখানে বুঝতে পারলে যে যোজ্যতা কী। দেখো, তাহলে আমরা আলোচনা করি এবার AlOH হোল 3টা নিয়ে, যেটা আমাদের প্রশ্নে পড়েছে রেলওয়ের। প্রশ্ন কী ছিল আবার লিখে দিচ্ছি, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? বুঝতেই পারছো কী বলা ছিল, অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি, ঠিক আছে, ভ্যালেন্সি, অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কত? আচ্ছা, এটা বার করতে গেলে এখানে লেখো অ্যালুমিনিয়াম, এখানে লেখো OH, ঠিক আছে। আচ্ছা, এই OH কি বলে দিই, OH হচ্ছে হাইড্রক্সিল মূলক, এরকম মূলক আছে, সালফেট, সালফাইড, নাইট্রেট, নাইট্রাইট, অ্যামোনিয়াম মূলক, এরকম মূলক আছে, ঠিক আছে। OH হচ্ছে, OH হচ্ছে হাইড্রক্সিল মূলক, মূলক ইংরেজি হচ্ছে র্যাডিক্যাল, ঠিক আছে। তো তোমরা এখন মনে রাখো OH-এর যে যোজ্যতা সেটা হয় 1। তোমরা অনেকে বলবে কেন হয়, ঠিক আছে। এটা তোমরা, আমি তোমাদের বারবার বলছি, কিছু কিছু জিনিস মনে রাখতে হবে তোমাদের, এটা বললেও তোমরা অনেক সময় বুঝতে পারবে না, সেই জন্য আমি এখানে তোমাদের এটা মুখস্থ করাচ্ছি। OH-এর যে যোজ্যতা সেটা কি হয়? 1 হয়। তাহলে এখানে OH-এর যোজ্যতা 1ই হলো। আর অ্যালুমিনিয়ামের অ্যাটমিক নাম্বার 13 একটু আগে দেখেছি, মানে 2, 8, 3, তার মানে শেষ কক্ষপথ থেকে 3টে বের করে দেবে, মানে যোজ্যতা হয়ে গেল কত? 3। এবার কি হয় বলে দিই, দেখো খুব ইন্টারেস্টিং একটা জিনিস হয়, কি হয়, এর যোজ্যতা এর দিকে চলে আসে আর এর যোজ্যতা এর দিকে চলে আসে, ঠিক আছে। কারণ বেসিক্যালি কী হয়, Al1OH হোল 3 হয়। এটাকে যদি এভাবে লেখো Al1OH3, তাহলে ভুল হবে। কেন হবে? কারণ টোটাল হাইড্রক্সিল মূলকটার ঘরেই 3টা যাচ্ছে, শুধু এইচের ঘরে যাচ্ছে না। তুমি যদি OH হোল 3 লেখো, তার মানে এইচের ঘরে 3 যাচ্ছে, এরকমটা মনে হবে। সেই জন্য আমরা এভাবে লিখি না। মূলকের ক্ষেত্রে কী হয়, ব্র্যাকেট দিয়ে লেখা হয়, ঠিক আছে। একটু পরে অনেক এক্সাম্পল নেবো, চিন্তা করার কোনো কারণ নেই, এটা জাস্ট একটা এক্সাম্পল, এটা এক দাগ ধরো, ঠিক আছে। তো কী দেখলাম আমরা, Al1OH3। এখন 1-এর মর্যাদা নেই, 1-এর কোনো মান সম্মান নেই, যেহেতু 1-এর মান সম্মান আমরা দেই না, তাই জন্য আমরা এটাকে এইভাবে লিখি AlOH হোল 3 হলো। আশা করি বুঝতে পারলে। তাহলে অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি আমরা এখান থেকে বের করলাম, কত হলো? অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি কী হয়ে গেল? 3, অর্থাৎ যা ওর ভ্যালেন্সি এখানে ভ্যালেন্সি তাই আছে। অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সি এখানে কী হলো তোমাদের? 3 এলো। যদি বলতো OH-এর ভ্যালেন্সি কত, কত হতো তোমাদের? 1 হতো, ঠিক আছে। ওকে, নেক্সট চলো পরেরটা যাবো আমরা। দেখো 2 নম্বর, ঠিক আছে, 2 নম্বর এক্সাম্পল নিচ্ছি তোমাদের হাইড্রোজেন ক্লোরাইডের। লেখো হাইড্রোজেন, হাইড্রোজেনের যোজ্যতা কত, ক্লোরিনের যোজ্যতা কত? হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1। কনফিগুরেশন কি? একটাই থাকে, একটা ইলেকট্রন কে শেলে থাকবে। আর হাইড্রোজেনের ক্ষেত্রে ডুপ্লেট রুল কাজ করেন। এইবার আমি তোমাদের বোঝাবো ডুপ্লেট রুল কি। ডুপ্লেট রুল আর অক্টেট রুলের মধ্যে পার্থক্য কিছু নেই। অক্টেট রুলে 8টা নিতে হয়, ডুপ্লেট রুলে 2টো করতে হয়। তাহলে হাইড্রোজেনকে কটা করতে হবে 2টো করতে গেলে? 2টো করতে হবে। তো হাইড্রোজেনের যে যোজ্যতা সেটা হবে 2। ক্লোরিনে এসো, ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি? 17। 2, 8, 7। ক্লোরিনকে কটা করতে হবে? 8টা করতে গেলে কটা নিতে হবে? একটা নিতে হবে। কি বললাম, সরি, রিয়েলি সরি। হাইড্রোজেনকে 2টো করতে গেলে কটা নিতে হবে? একটা নিতে হবে। তো
তো হাইড্রোজেনের যোজ্যতা হচ্ছে 1, সরি আমি 2 বলেছিলাম, রিয়েলি সরি, খেয়াল করে দিই। হাইড্রোজেনের যোজ্যতা কী হবে 1, কারণ যতগুলো নিলে 2 হচ্ছে ততগুলো সংখ্যাকেই বলা হয় 1। তো হাইড্রোজেনের যোজ্যতা কী হবে, মানে ততগুলো সংখ্যাকে বলা হয় যোজ্যতা। তো হাইড্রোজেনের যোজ্যতা কী হবে 1। ক্লোরিনের যোজ্যতা কী হবে 1, কারণ 7কে 8 করতে গেলে কটা নিতে হবে, একটা নিতে হবে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি বেসিক্যালি কী হয় বলে দিই, ক্রিস ক্রস হয়ে যায়, ডেফিনেটলি কী হয়, ক্রিস ক্রস হয়। তো ক্লোরিনেরটা চলে যায় এইদিকে হাইড্রোজেনের দিকে, আর হাইড্রোজেনেরটা চলে যায় ক্লোরিনের দিকে, এই তোমাদের হয়ে যায়, ঠিক আছে। ক্লোরিনেরটা চলে যায় কার দিকে, হাইড্রোজেনের দিকে, আর হাইড্রোজেনেরটা চলে যায় কার দিকে, ক্লোরিনের দিকে, ঠিক আছে। এই তোমাদের হয়, আশা করি বুঝতে পারলে। তো লেখা কী উচিত ছিল, H1Cl1, কিন্তু লেখা হয় HCl, কারণ 1-এর কোনো মূল্য আমরা দিই না। 1 না হলে 1 থেকে 9 পর্যন্তই আমাদের লিখতে হতো, তারপর আমরা এগোতে পারতাম না। 1-এর এতটাই গুরুত্ব আছে, কিন্তু 1-কে আমরা গুরুত্বই দিই না। তাহলে তোমাদের যদি বলে HCl-এ হাইড্রোজেনের যোজ্যতা কত হবে, কী বলবো আমরা 1। ক্লোরিনের যোজ্যতা কত হবে, কী বলবো আমরা 1 হবে। ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, নেক্সট চলো পরের এক্সাম্পল। 3 নম্বর এক্সাম্পল আমরা ধরো সাপোজ নিচ্ছি H2SO4, ঠিক আছে। আচ্ছা, এই যে H2SO4, এই যে 4, এই 4-কে কী বলা হয় জানো তো, 4-কে বলা হয় সালফেট। কী বলা হয়, সালফেট মূলক SO4, এটাকে কী বলা হয়, সালফেট। সালফেট, নট সালফাইড নয় বা সালফাইট নয়, সালফেট, ঠিক আছে। সালফেট মূলক, ঠিক আছে। তো সালফেট মূলকের যে যোজ্যতা হয় সেটা হয় তোমাদের 2। সালফেট মূলকের যোজ্যতা কী হয় 2, এটা মনে রাখবে। যেমন একটু আগে বললাম হাইড্রক্সিল মূলকের যোজ্যতা হয় 1, তেমন সালফেট মূলকের যোজ্যতা কী হয় 2 হয়, ঠিক আছে। আর একবার বলে দিচ্ছি এখানে হাইড্রক্সিল কী করে সালফেট মূলকের যোজ্যতা 2 হয় একটু পরে বলছি, ঠিক আছে, একটা আমি বুঝিয়ে দেবো তোমাদের। আচ্ছা, তাহলে এখানে লেখো এইচ এ অ্যাটমিক নাম্বার 1 মানে যোজ্যতা 1 হয়, ঠিক আছে। এখন অ্যাটমিক নাম্বার 1 মানে যোজ্যতা 1 তা নয়, কিন্তু ডুপ্লেট রুল ফলো করতে গেলে ওকে একটা নিতে হবে, ওই জন্য যোজ্যতা 1 হচ্ছে। আচ্ছা, সালফেট মূলকের যোজ্যতা একটু আগে কী বললাম, আমি লিখেও দিয়েছি 2 হয় তোমাদের। একটু আগেই কী বললাম যে এরটা চলে যায় এদিকে আর এরটা চলে যায় এদিকে, ঠিক আছে। তাহলে কি হচ্ছে এখানে ক্লিয়ারলি দেখো, লেখা উচিত কী ছিল H2, কারণ 2টা ওদিকে যাবে, আর SO4 1 লেখা উচিত ছিল, কিন্তু লেখা হয় না, কারণ 1-কে আমরা তেমন গুরুত্ব দেই না। তাহলে কী লেখা হয়, এই জন্য লেখা হয় H2SO4, ঠিক আছে। আর আমি একটু আগেই বলেছি যে র্যাডিক্যালগুলোর ক্ষেত্রে পুরোটার ওপরে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। 1 থাকলে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, আর 1 না থাকলে, যেমন OH-এর ক্ষেত্রে মনে আছে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইডের ক্ষেত্রে OH-এর ক্ষেত্রে কী করেছিলাম, 3 হয়েছিল, 3 কিন্তু আমরা লিখবো 2 থেকে আমরা লিখতে শুরু করি, 1 আমরা ধরি না। তো এইভাবে কিন্তু যদি বলে যে হাইড্রোজেন তোমাদের এটা সালফেট, তো হাইড্রোজেন সালফেট মানে হাইড্রোজেন ডাইসালফেট বলতে পারো, ঠিক আছে, বা হাইড্রোজেন সালফেটকে বলা হয়, মানে সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। তো সালফিউরিক অ্যাসিডে তোমার যদি বলা হয় হাইড্রোজেনের যোজ্যতা কত, কী বলবে 1। সালফেটের যোজ্যতা কত, কী বলবে 2। কী বললাম, সালফেটের যোজ্যতা কত, কী বলবে তোমাদের 2, দেখো লেখা রয়েছে, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট চলো পরেরটাতে, অনেক এক্সাম্পল দেবো, চিন্তা করার কোনো কারণ নেই, ক্লাস এক্ষুনি শেষ হবে এমনটা একদমই নয়, ঠিক আছে। এক্সাম্পল প্রচুর আসবে, দেখো সাদা খালি ইউজ করি, চলো কটা এক্সাম্পল দিলাম, 3টে না, 1 2 3টে, ইয়াস। প্রথমে দিয়েছিলাম তোমাদের কি অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড, তারপর তোমাদের দিলাম হাইড্রোক্লোরিক অ্যাসিড, হ্যাঁ, তারপরে H2SO4, 4 নম্বর দাগ হবে। চলো জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জিঙ্ক সালফাইড, জিঙ্ক বানানটা আমি কী লিখলাম, সরি, জিঙ্ক সালফাইড, ঠিক আছে, জিঙ্ক সালফাইড। দেখো জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে মনে রাখবে, খুব ভালো জিনিস মনে রাখবে, জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে সালফাইড বলা হচ্ছে, আগেরটা সালফেট বলা হচ্ছিল, কেন বলা হয় একটু পরে বলে দেবো তোমাদের, চিন্তা করার কোনো কারণ নেই। দেখো সব আজকে পাবে, সমস্ত ওরিজের যে সমাধান আজকে পেয়ে যাবে। বলো জিঙ্কের অ্যাটমিক নাম্বার কত বলা উচিত, কিন্তু ওই 30টা মৌল আমি বলেছিলাম তোমাদের ওখানে 30 হয়, ঠিক আছে। কনফিগারেশন কি 2 8 18
2 আর 8 10 আর 8 18, 18 আর 2 আর 8 10 আর 18 28 আর 2 30, ঠিক আছে। আর সালফারে কী হয় একটু আগেই বলেছি তোমাদের 16, তার মানে 2 8 6। তো দেখো এই জায়গায় ভালো করে খেয়াল করে, এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি ধাতু আর অধাতুর এখানে দিয়ে কম্পাউন্ড তৈরি হচ্ছে। জিঙ্ক হচ্ছে তোমাদের ধাতু, ছোটো করে লিখে দিই, জিঙ্ক হচ্ছে তোমাদের ধাতু আর সালফার হচ্ছে তোমাদের অধাতু। জিঙ্ক হচ্ছে ধাতু, সালফার হচ্ছে অধাতু। ধাতু আর অধাতুর মধ্যে বন্ডিং তৈরি হচ্ছে, ধাতু আর অধাতুর মধ্যে বন্ডিং তৈরি হলে ধাতু পার্মানেন্টলি দিয়ে দেয়। তো জিঙ্ক এখানে কী করবে, দুটো একে দিয়ে দেবে, কারণ এই দুটো প্রয়োজন। এই যে 6 আছে, 6টাকে 8 করতে হলে সালফারে কটা প্রয়োজন, দুটো প্রয়োজন। আর দুটো প্রয়োজন বলেই তো জিঙ্কের সঙ্গে বাসা বাঁধছে। ও জিঙ্কের ঘরে যাচ্ছে কেন, জিঙ্কের কাছ থেকে সাহায্য চাইছে কেন, কারণ জিঙ্কের শেষ কক্ষপথে দুটো আছে, ওর লোভ ওই দুটো নেবে, নিয়ে ও 8 করবে। তাহলে জিঙ্ক ওকে কী করে, দুটো দিয়ে দেয়, মানে জিঙ্কের ভ্যালেন্সি কী হয়ে যায়, তার মানে জিঙ্কের ভ্যালেন্সি হয়ে যায় 2। জিঙ্ক সালফাইডে জিঙ্কের ভ্যালেন্সি হয় 2, কারণ ও দুটো একে কী করবে, দিয়ে দেবে, ঠিক আছে। সালফারের ভ্যালেন্সি কী হয়ে যায়, ও দুটো নিচ্ছে, সালফার দুটো নিচ্ছে, তাহলে সালফারের ভ্যালেন্সিও 2 হয়ে যায়। জিঙ্ক দুটো দিচ্ছে, সালফার দুটো নিচ্ছে, এরও ভ্যালেন্সি 2, এরও ভ্যালেন্সি 2। অ্যাকচুয়ালি লেখা উচিত ছিল Zn2s2, কিন্তু লেখা হয় না, কারণ কি এই দুটো ক্যান্সেল হয়ে যায়, মানে 1 1 হয়ে যায়, দুটো আছে ক্যান্সেল, তো Zns লেখা হয়। মনে রাখবে দুটো যদি সেম হয় তাহলে দুটো ক্যান্সেল হয়ে যায়, 6 হলো ক্যান্সেল হয়ে যেত, 3 হলো ক্যান্সেল হয়। দুটো যদি আলাদা আলাদা হয় তাহলেই একমাত্র ক্যান্সেল হয় না, ওখানে অ্যাকচুয়ালি 1 1 ক্যান্সেল হয়ে যাচ্ছিলো হাইড্রোজেন ক্লোরাইডে, ঠিক আছে। তো Zns হয়, এই জন্য এখানে কী হয় লেখা হয়। তো তোমাদের যদি বলা হয় জিঙ্ক সালফাইডে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এর পক্ষে পড়া প্রশ্ন, পয়েন্ট টু বি নোটেড, জিঙ্ক সালফাইডে জিঙ্কের যোজ্যতা কত, জিঙ্ক সালফাইডে জিঙ্কের যোজ্যতা কত, কি বলবে, জিঙ্কের ভ্যালেন্সি বা যোজ্যতা আমার কী হবে, আমার হবে 2, ঠিক আছে। আর সালফাইডের যোজ্যতা কী হয়, অলওয়েজ 2 হয়, ঠিক আছে। তো জিঙ্ক সালফাইডে জিঙ্কের যোজ্যতা কত হবে, 2 হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু, যা আমি আলোচনা করছি আজকে, ঠিক আছে। রেলের পক্ষে যখন পড়বে না তখন খালি ভাববে আমরা এমসিকিউ করে চেঁচাতাম, স্যার তো করাতেন কিন্তু আমরা দেখিনি। এমসিকিউ করে কিন্তু কেউ চেঁচাবে না ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, মনে রাখবে। যদি বেসিক না জেনে এমসিকিউ করো না, তাহলে 10 তলা থেকে অনেক কষ্ট করে, লিফট ধরো নেই, অনেক কষ্ট করে 10 তলায় উঠেছো, কেউ যদি 10 তলা থেকে তোমাকে ঠেলে ফেলে দেয় তাহলে কীরকম হবে, সোজা নিচে এসে পড়বে, সেরকম অবস্থা হয়ে যাবে কিন্তু, ঠিক আছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, ডোন্ট টেক ইট সিরিয়াসলি, ওকে। নেক্সট চলো 5 নম্বরে, ঠিক আছে। চলো 5 নম্বরে, আমি পিডিএফ সেভ করতে করতেই যাচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। 5 নম্বরে চলো এক্সাম্পল তোমাদের নেই, সাপোজ ধরো চলো ফ্লেরাস ক্লোরাইড নেই, চলো FeCl2, এটাও রেলের পক্ষে পড়া, FeCl2, ঠিক আছে। ফেরাস, নট ফেরিক, এটা ফ্লেরাস, ঠিক আছে। ফেরাস ক্লোরাইড কখন ফেরিক হয়, কখন ফেরাস হয়, এগুলোও সব আলোচনা করব। একটু ক্লাসটা বড় হবে, ওই জন্য আমি প্রথমেই বলেছি। তাছাড়াও আজকে চেষ্টা করবো ICDS-এর ডেসক্রিপটিভ ম্যাথের ক্লাস দেওয়ার ফার্স্ট, এবং ফ্রিতে দেওয়ার, ঠিক আছে, ফ্রি আসবে। আচ্ছা, ফেরাস ক্লোরাইড কী হয়, Fe আর Cl2, মানে Cl ক্লোরিন। তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু তোমাদের, দেখো এখানেও কিন্তু ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার ধাতু আর এটা হচ্ছে আমার অধাতু। ডেফিনেটলি অধাতুর প্রয়োজন হবে, ধাতু তাকে দেবে। ধাতু অলওয়েজ হেল্প করে, কী করে, হেল্প করে, ঠিক আছে। সমাজের বড় বড় ব্যক্তিরা যদি মধ্যবিত্ত শ্রেণীকে হেল্প করতো তাহলে কিন্তু সমাজের উন্নতি হতো। তো এই কাণ্ডটা রসায়নে চলে। রসায়নে কিন্তু যারা খুব বড়লোক হয়, যারা খুব বিত্তবান হয়, তারা কিন্তু গরিব মানুষকে হেল্প করে। তো ক্লোরিন এখানে গরিব মানুষ, আর Fe হচ্ছে এখানে কি, ধাতু, ঠিক আছে। কারণ সম্পদ সমানভাবে বণ্টিত হওয়া উচিত, ওকে। তো এর যে অ্যাটমিক নাম্বার কী জানি আমরা, 26। কীভাবে ব্রেক হয়, 2 হয়, 8 হয়, 18 হয়, 18 তো যাবে না, 2 8 তোমাদের 14, ঠিক আছে, 24 আর লাস্টে 2, হ্যাঁ এই হয়। তোমাদের বলেছিলাম যে লোহার ক্ষেত্রে হার্নসের রুল ফলো করে, ওই যে 2 8 14 2 হয়, ওকে। ক্লোরিনের অ্যাটমিক নাম্বার কি, ক্লোরিনের ক্ষেত্রে কী হয়, 17 হয়, ঠিক আছে। ক্লোরিনের ক্ষেত্রে কী হয়, 17 হয়, ওকে। তো 2 8 7 হয়, কী হয়, 2 8 7 হয়, ঠিক আছে। দেখো কি হয়, এর দরকার দুটো বর্জন করা, ঠিক আছে, এর দরকার দুটো বর্জন করা, ওকে। আর এর দরকার কি, এর দরকার একটা নেওয়ার, পয়েন্ট টু বি নোটেড।
এর দরকার দুটো বর্জন করার, আর এর কি দরকার দুটো নেওয়ার দরকার, ঠিক আছে। বা তুমি একটা কাজ করো, তুমি এইভাবে মনে রেখো না, এগুলো একটুখানি দেখো, আমি তোমায় বলি যে আমি যে যুক্তিটা বলবো সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, কারণ এখানে দুটো আছে, এর তো একটা দরকার, কী করে ম্যাচ করে, এইগুলো তোমাদের মাথায় আসবে, ঠিক আছে। এগুলো একটু হায়ার কেমিস্ট্রিতে পড়ানো হয়, এগুলোর জন্য ইলেকট্রনিক কনফিগারেশনকে খুব একেবারে মানে গুলে খেয়ে নেওয়া উচিত, তবে তোমরা বুঝতে পারবে। ওই জন্য আমি অতটা ডিটেলে যাচ্ছি না, কারণ ডিটেল তোমাদের পড়বে না, শুধু মাথায় তো বোঝা নিয়ে লাভ নেই। মনে রাখো এই কনফিগারেশনটা মনে রাখতে হবে তোমাদের, তাহলে তোমরা ইজি হতে পারবে। 2, 8, 14, 2 শেষ কক্ষপথে কটা আছে? দুটো আছে। এর কটা দরকার? এর একটা দরকার, ঠিক আছে। এর কটা দরকার? একটা দরকার। তাহলে ক্লোরিনের যোজ্যতা কী হবে? ক্লোরিনের যোজ্যতা হবে 1, আর এখানে লোহার যোজ্যতা কী হয়? 2 হয়, ঠিক আছে। তো কী হয়, এর 2টা একে দেয়, ঠিক আছে, আর এ কী করে? এর একটা একে দেয়, এইভাবে ক্রিস ক্রস হয়, ঠিক আছে। এইভাবে ক্রিস ক্রস হয়, বুঝতে পারছো? এইভাবে কী হয়? ক্রিস ক্রস হয়, মানে এরটা ওর দিকে চলে যায়, ওরটা এর দিকে চলে আসে, ওকে। এই জন্য এখানে লেখা হয় Fe1Cl2, Fe1Cl2। এখন 1-এর তো কোনো মান সম্মান নেই, ওই জন্য আমরা কী করি? FeCl2 লিখি। ক্লিয়ার হয়েছে? ফেরাস ক্লোরাইড এটা। আচ্ছা, ফেরাস কখন হয়? যখন 2 হয়। ফেরিক কখন হয়? যখন 3 হয়। একটু পরে বলবো, চিন্তা করার কোনো কারণ নেই। তো 5 নম্বর দাগে বুঝলে যে Fe এর যোজ্যতা কী হবে? 2 হবে। ক্লোরিনের যোজ্যতা কী হবে? 1 হবে, যেটা অলওয়েজ 1 হয়, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এই প্রশ্নটা তোমাদের দিতে পারে যে FeCl2 এ লোহার যোজ্যতা কত, ওকে। নেক্সট চলো পরের কোশ্চেনে। আস্তে আস্তে বোঝাচ্ছি, একটু টাফ চ্যাপ্টার, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, আছি তো আমি। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের, ধরো সাপোজ আমি নিচ্ছি, ধরো নাইট্রিক অ্যাসিড নেই, চলো HNO3 নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, HNO3। দেখো নাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, নাইট্রিক অ্যাসিড 7 নম্বর দাগ আমাদের। নাইট্রিক অ্যাসিড 7 নম্বর কি 6 নম্বর হবে, যাই হোক, নাইট্রিক অ্যাসিড। এইচের যোজ্যতা কি? আমরা জানি 1। NO3 এর যোজ্যতা কি? NO3 হচ্ছে মূলক, সেটা হচ্ছে 1। NO3 নাইট্রেট মূলক, এর যোজ্যতা কী হয়? 1 হয়, ঠিক আছে। কেন হয় একটু পরে বলবো। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কী হয়, এরটা এদিকে চলে যায় আর এরটা এদিকে চলে আসে। তো লেখা কি উচিত ছিল? H1NO3 লেখা উচিত ছিল, NO3 হোল 1 লেখা উচিত ছিল, কিন্তু লেখা হয় না, কারণ দুটি 1, তো 1 1 কেটে যায়, কী লেখা হয়? HNO3 লেখা হয়। হলো? আশা করি বুঝতে পারলে। যদি বলা হয় নাইট্রিক অ্যাসিডে NO3 এর যোজ্যতা কত? 1 বলবে। হাইড্রোজেনের যোজ্যতা কী হয়? 1ই বলবে। ক্লিয়ার? চলো নেক্সট পরেরটা। আচ্ছা, এরপর আমরা নিচ্ছি অ্যামোনিয়াম সালফেট, 8 দাগ, ঠিক আছে। অ্যামোনিয়াম সালফেট, NH4 হোল টু SO4, ঠিক আছে, NH4 হোল টু SO4। NH4 এর যে যোজ্যতা হয় অ্যামোনিয়াম মূলক, NH4 হচ্ছে অ্যামোনিয়াম মূলক। দেখো আমি লিখে দিই তোমাদের, NH4 অ্যামোনিয়াম, আচ্ছা এখানে লিখছি না, ধারে লিখে দিচ্ছি। NH4 এর যে যোজ্যতা হয় সেটা হয় 1 হয়, আর সালফেটের যোজ্যতা কী হয়? একটু আগে আমরা দেখেছি 2 হয়, ঠিক আছে। তার ফলে এটা কী হয়? এর যোজ্যতা এদিকে চলে যাচ্ছে আর এরটা এদিকে চলে যায়, মানে কি লেখা হয়? NH4 টোটালটা মূলক, ওই জন্য ব্র্যাকেট পরে 2 এসে যায়, আর SO4 হোল 1 লেখা হয়, ঠিক আছে, SO4 হোল 1 লেখা হয়। কিন্তু অ্যাকচুয়ালি এটাকে এইভাবে লেখা হয় না, 1-এর তো কোনো মান সম্মান দেই না আমরা, তাহলে কী লেখা হয়? NH4 হোল 2, যদি 2 এটা তো থেকে যায়, কিন্তু SO4-এর 1টা ডিলিট হয়ে যায় বা অদৃশ্য থেকে যায়, ঠিক আছে। তো এইভাবে এখানে কাজ করে। আচ্ছা, NH4 এটা হচ্ছে অ্যামোনিয়াম মূলক, ঠিক আছে, অ্যামোনিয়াম মূলক। এর যে যোজ্যতা সেটা কী হয় তোমাদের? 1 হয়। এর যে যোজ্যতা সেটা কী হয় তোমাদের? 1 হয়। এটা অলওয়েজ মনে রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, কিউপ্রাস সালফাইড পরেরটা, ঠিক আছে। কিউপ্রাস মনে রাখবে, যখন আঁশ থাকে কপারের সাথে, ঠিক আছে, কপারের সাথে যখন আঁশ থাকে তখন যোজ্যতা কম হয়, তখন যোজ্যতা কী হয়? কম হয়, এটা মনে রাখবে, তখন যোজ্যতা কম।
আর একটা জিনিস লিখছি, দেখো দুটোকে একই পেজে লেখার চেষ্টা করি। কিউপ্রিক, ঠিক আছে, ওটা কিউপ্রাস, এটা কিউপ্রিক অক্সাইড, সাপোজ ধরো অক্সাইড, ঠিক আছে। এখানে কি আছে, কপারের সাথে ইক আছে, ঠিক আছে, কপারের সাথে কি আছে, ইক আছে। ইক থাকলে যোজ্যতা বেশি হয়, ঠিক আছে, ইক থাকলে কি হয়, যোজ্যতা বেশি হয়। এই সমস্ত জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট দেখো, এবার আমরা যদি এটাকে ভাঙি তাহলে এখানে আমাদের যে সংকেত হয় সেটা হচ্ছে Cu2S হয়। আর এখানে সংকেত কি হয়, এখানে তোমাদের সংকেত হয় CuO হয়। কেন এরকম হচ্ছে দেখো, এটা হয় তার মেন এবং ফরমোস্ট রিজন ইজ দ্যাট কি Cu এর এখানে যোজ্যতা তোমাদের হয় 1, ঠিক আছে, আর সালফারের যোজ্যতা আমরা অনেকবার করিয়েছি 2 হয়। আচ্ছা, কপারের যোজ্যতা 1 কেন হচ্ছে এখানে, ঠিক আছে, কপারের যোজ্যতা 1 কেন হচ্ছে, দেখো এর কারণ, এবার দেখো আমি যখনই এখানে লিখব 2, 8, 18, 1, এই হচ্ছে তোমাদের কপারে অ্যাকচুয়ালি কনফিগুরেশন হয়, এই অনুযায়ীতে এখানে 1 হচ্ছে, কিন্তু এখানেও কিন্তু কপার রয়েছে, এখানেও কিন্তু সেই 2, 8, 18, 1 আসবে, কিন্তু এখানে কপারের যোজ্যতা 2 আসবে। এই জিনিসটা যদি তোমাদের বুঝতে হয় তাহলে হায়ার কেমিস্ট্রি তোমাদের পড়তে হবে, ঠিক আছে। এবার হায়ার কেমিস্ট্রি মানে আব্বাও প্রিন্সিপাল, যে তোমাদের যে হান্স রুল, এগুলো সব পড়লে তোমরা এটা বুঝতে পারবে, কিন্তু সেটা তোমাদের সিলেবাসের মধ্যে নেই। যেহেতু রেলের সিলেবাসের মধ্যে নেই, তাই জন্য এটা পড়ানোর কোনো মানে হয় না, তোমাদের ব্রেনের উপর এক্সট্রা প্রেশার পড়বে, একেতে প্রচুর আছে, ঠিক আছে, সেই জন্য এক্সট্রা প্রেশার দিও না, মনে রাখো ব্যাপারটা কেমন লিখ, ঠিক আছে। তো কপার প্লাস আস হলে যোজ্যতা কম হয়, আর কপার প্লাস ইক হলে যোজ্যতা বেশি হয়, এইটুকু বলেছি, এটা মনে রাখো, এটা পরীক্ষায় পড়ে অনেক সময়, ঠিক আছে। কপার যখন আস হয় তখন তার যোজ্যতা হয় 1, এটা মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় পড়ে। কপার যখন আস হয় তখন তার যোজ্যতা কী হয়, তোমাদের 1 হয়, সিম্পলি এটা মনে রাখবে, এটা ভেরি ইম্পর্টেন্ট। আর কপার যখন ইক হয় তখন তার যোজ্যতা কিন্তু 2 হয়, ঠিক আছে। এই সমস্ত জিনিসগুলো মনে রাখার ব্যাপার, এইগুলোই জাস্ট মনে রাখবে, অ্যান্সার তোমাদের ইজিলি চলে আসবে। তো ক্লিয়ারলি কী দেখতে পাচ্ছ, আমরা যেটা বলেছি যে ক্রস হয়, এটা এদিকে যায় আর এটা এদিকে আসে, ডেফিনেটলি এখানেও তাই হচ্ছে, ঠিক আছে, এখানেও তাই হচ্ছে, এবং তাই হওয়ার ফলেই কিন্তু উৎপন্ন হচ্ছে এই যে এইটা, অর্থাৎ Cu2S, 2 যাচ্ছে কপারের দিকে, S এর যাচ্ছে 1, এই জন্যই Cu2S উৎপন্ন হচ্ছে। আচ্ছা, পরেরটা দেখে নাও, পরেরটা তোমাদের কী বলছে, CuO কীভাবে হয়, এখানে কপারের যোজ্যতা কী হয়, 2 হয়, আর অক্সিজেনের যোজ্যতা কী হয়, সেটাও তোমাদের 2 হয়, আমরা জানি অক্সিজেনের যোজ্যতা 2, ঠিক আছে, একটু আগে অনেকবার করিয়েছি। এখানে কপারের যোজ্যতা 2 হয়, কিউপ্রিকে 2 হয়, ওকে, এই তোমাদের এদিকে যাচ্ছে, এটা এদিকে ক্রস হয়, দেখো দুটোরই 2 আসছে, আমি একটু আগে বলেছি দুটোর যখন সেম আসবে তখন কী হয়, সেটা ক্যান্সেল হয়ে যায়, মানে আসে তো অ্যাকচুয়ালি Cu2O2, কিন্তু এটা এবং এটা ক্যান্সেল হয়ে যায়, তার মানে কী আসে, CuO চলে আসে, ঠিক আছে, এখান থেকে এটা কী আসে, CuO চলে আসে। আশা করি বুঝতে পারলে এই যে সংকেত, এই ধরনের জিনিস কিন্তু রেলের পরীক্ষায় খুব পড়ে, যেগুলো কনফিউজিং। চলো নেক্সট আরেকটা এক্সাম্পল দেখব। আর একটা এক্সাম্পল, সাপোজ ধরো তোমাদের কি নেই, ক্যালসিয়াম ক্লোরাইড, এনসিইআরটির এক্সাম্পলই আমি তোমাদের তুলে দিচ্ছি সব, ঠিক আছে, ক্যালসিয়াম ক্লোরাইড। আচ্ছা, ক্যালসিয়াম ক্লোরাইড সংকেত কি, সংকেত হচ্ছে তোমাদের CaCl2, এ হচ্ছে তোমাদের সংকেত, ঠিক আছে। হয় কিভাবে দেখে নাও, জাস্ট এ মিনিট, সরি, দেখো ক্যালসিয়াম, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার কত সবাই জানো, ভেরি ইজি, এবং দেখো আমি তোমাদের বলেছি যে প্রথম 30টা কিন্তু মনে রাখতে হবে, 30টা মনে না রাখলে কিন্তু অসুবিধা হবে। ক্যালসিয়ামের ক্ষেত্রে কী হয়, 20 হয়, তাহলে ভাঙো তুমি এটাকে, 2, 8, 2, 8, 10, 10 আর 10-এ 20 হচ্ছে, তা হয় না, এখানে একটা 8 আসে এবং এখানে একটা 2 আসে, ঠিক আছে। এ হচ্ছে কে কক্ষপথ, এ হচ্ছে এল কক্ষপথ, এ হচ্ছে এম, এ হচ্ছে তোমাদের এন কক্ষপথ, ঠিক আছে। তো ক্যালসিয়ামের যে যোজ্যতা সেটা হচ্ছে 2 হয়, কারণ এই 2 বেরিয়ে গেলে 8 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখলাম যে ক্যালসিয়ামের যোজ্যতা আমাদের কী এলো, আমাদের এলো 2, ঠিক আছে। আচ্ছা, ক্লোরিন, ক্লোরিনের যোজ্যতা কি, আমরা কি জানি, ক্লোরিনের যোজ্যতা হচ্ছে 1, 17 হয়, অনেকবার দেখিয়েছি। তাহলে এখান থেকে যদি করো, দেখো কি আসছে, ক্রিস ক্রস হচ্ছে, তাহলে ক্রিস ক্রস হলে কি হচ্ছে, Ca1 হচ্ছে এবং Cl2 হচ্ছে, 1কে সমান দেওয়া হয় না, ওই জন্য লেখা হয় CaCl2। তো তোমাদের যদি বলা হয় যে ক্যালসিয়াম ক্লোরাইডে ক্যালসিয়ামের যোজ্যতা কত, তোমরা কি বলবে, 2।
আর ক্যালসিয়াম ক্লোরাইডে ক্লোরিনের যোজ্যতা কত, তোমরা কি বলবে 1। ঠিক আছে, এরকম ধরনের প্রশ্ন কিন্তু রেলের পরীক্ষায় পড়ো। চলো আরও এক্সাম্পল দেওয়া যাক। নেক্সট এক্সাম্পল তোমাদের সোডিয়াম বাইকার্বনেট নেওয়া যাক। চলো সোডিয়াম বাইকার্বনেট, অনেক এক্সাম্পল আছে, অ্যাকচুয়ালি এনসিইআরটির এক্সাম্পল এগুলো। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেট। আচ্ছা, সোডিয়াম বাইকার্বনেট সংকেত কি, NaHCO3। বাই কেন বলা হয়, একটা এইচ আছে এবং এটাকে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটও বলে। ঠিক আছে, এই বাইয়ের জায়গায় অনেক সময় হাইড্রোজেন কার্বনেটও কিন্তু লেখা হয়। ঠিক আছে, দেখো এরটা কি হবে দেখে নেই। দেখো Na, ওকে, HCO3, এই HCO3 হচ্ছে বাইকার্বনেট মূলক বা হাইড্রোজেন কার্বনেট মূলক। ঠিক আছে, বাইকার্বনেট, আমি একটু পরে তোমাদের মূলকগুলো সব লিখে দেবো, বাইকার্বনেট মূলক। ঠিক আছে, এটা কি তোমাদের বাইকার্বনেট মূলক। তো এই বাইকার্বনেট যে মূলক এর যোজ্যতা হয় 1। ঠিক আছে, আর সোডিয়ামের যোজ্যতা কি, একটু আগে তোমাদের বলেছি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 11। আচ্ছা বলিনি তো বলে দিই, সোডিয়ামের অ্যাটমিক নাম্বার হচ্ছে তোমাদের 11। ঠিক আছে, তার মানে 2, 8, 1 হয়। কী হয়, 2, 8, 1 হয়। ওকে, তোমার যোজ্যতা কী হয়, 1 হয়। এর যোজ্যতা কী হয়, 1 হয়, একটু আগে বলেই দিলাম। তো তার মানে কী হয়, এটা যায় এইদিকে এবং এটা যায় এদিকে। ঠিক আছে, এই দুটো, এই ওকে ক্লিয়ার হলো। যখন এটা এদিকে এবং এটা এদিকে যাচ্ছে তার মানে বুঝতে পারছো দুটোতেই আমার কি হচ্ছে, 1 থাকছে। তার মানে লেখা উচিত কি, Na1 HCO3 1, N এর কোনো মান নেই, ওই জন্য NaCO3, HCO3, নট অনলি CO3। ঠিক আছে, HCO3 এই তোমাদের লেখা হয়। দেখো এখানে 1 তো থাকে, এখানে 1 থাকে, এই টোটালটা হোল 1 তো থাকে, এর 1 ওদিকে যাচ্ছে। এটা তো র্যাডিক্যাল মানে আমরা মূলক মানে কি, পুরোটার ব্র্যাকেট হবে। যখনই মূলক হবে তখন পুরোটার ব্র্যাকেট হবে। এখানে HC আর O এর আলাদা করে বের করা হয় না, HCO3 টোটালটার 1 হয়। কিন্তু আমরা জানি একটু আগেই কি, যে দুটোর যদি 1 থাকে 1 ক্যান্সেল হয়ে যায়, তার ফলে NaHCO3 তোমাদের লেখা হবে। ঠিক আছে, বুঝতে পারছো। অনেকগুলো কিন্তু এক্সাম্পল দিয়েছি। চলো নেক্সট পরের এক্সাম্পলে যাবো, কারণ এগুলো খুব ইম্পর্ট্যান্ট। যে কটা দেওয়া আছে আমি তোমাদের সব কটা দিচ্ছি। সোডিয়াম বাইকার্বনেট হয়ে গেল, সোডিয়াম কার্বনেট। চলো সোডিয়াম কার্বনেট, এটাও পরে। সোডিয়াম কার্বনেট ফর্মুলা কি সবাই জানো, Na2CO3। ঠিক আছে, আবার সোডিয়ামের কি হয়, 11, দ্যাট মিন্স 281, তাহলে যোজ্যতা কি 1। আচ্ছা, এখানে কার্বনেট আছে। ঠিক আছে, কার্বনেটের যোজ্যতা কী হয়, মনে রাখবে কার্বনেটের যোজ্যতা কিন্তু 2 হয়। ঠিক আছে, এটাও একটা মূলক, এটা হচ্ছে কার্বনেট মূলক এবং এর যোজ্যতা কী হয় তোমাদের 2 হয়। তাহলে ক্রস করে দাও, এটা এদিকে যাবে এবং এটা এদিকে আসবে। তাহলে কি আসছে দেখো, Na2CO3 হোল 1 লেখা উচিত ছিল, কিন্তু লেখা হয় কি Na2CO3। ঠিক আছে, এই তোমাদের লেখা হয়। প্রত্যেকটা তুলে তুলে কেন বলছি, কারণ অনেকের গুলিয়ে যেতে পারে। ঠিক আছে, অনেকে তো মনে রাখতে পারবে কিন্তু অনেকে গুলিয়ে যেতে পারে। যদি বলে সোডিয়াম কার্বনেটে সোডিয়ামের যোজ্যতা কত, তোমরা কি বলবে 1, আর কার্বনেটের যোজ্যতা কত, অলওয়েজ 2 হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা পরেরটা তোমাদের ধরো সাপোজ আমি নিচ্ছি, আচ্ছা ওদিকে আমি ফেরিক ক্লোরাইড বলেছিলাম না ফেরাস ক্লোরাইড বলেছিলাম, মনে নেই আমার। চলো ফেরিক ক্লোরাইডটাই করে দিই, ফেরাসটা মনে হয় বলেছিলাম তাই না, ফেরিকটা করে দিই, ফেরিক ক্লোরাইড। আচ্ছা একটা জিনিস মনে রাখবে, আমি একটু আগে যেমন বললাম তোমাদের, একটু লিখে দিই। দেখো ফেরিক ক্লোরাইডে কি আছে, ফেরিক আছে মানে Fe আছে, তার সঙ্গে ইক আছে। আমি একটু আগে কি বলেছি, ইক থাকলে যোজ্যতা বেশি হয়। ঠিক আছে, আর যদি এটা ফেরাস থাকতো, যেমন তোমাদের কপারের ক্ষেত্রে করেছিলাম, ফেরাস ক্লোরাইড যদি হতো, তাহলে এখানে দেখতে পাচ্ছ Fe তো আছে, তার সঙ্গে কি আছে, আস আছে। কি আছে, আস আছে, মানে যোজ্যতা কি হবে তোমাদের কম হবে।
এই সবগুলো ব্যাপারগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এবার দেখো, এই ফেরিক ক্লোরাইডে ইক থাকার কারণে যোজ্যতা কী হয় তোমাদের 3 হয়, ঠিক আছে। আর ফেরাস ক্লোরাইডে আঁশ থাকার কারণে যোজ্যতা কী হয় তোমাদের 2 হয়, ঠিক আছে। এই সমস্তগুলো মনে রাখতে হবে। যদি বলে ফেরিক ক্লোরাইডে Fe এর যোজ্যতা কত, কি বলবে 3, আর ফেরাসে কত 2। এইগুলো কিন্তু বিগত বছরে খুব পড়েছে, ঠিক আছে। তো ফেরাসটা আমি আগের দিন মানে একটু আগে আলোচনা করেছি, ওকে। তো চলো আমরা ফেরাসটা তুলে দিই, আমরা ফেরিকটা আলোচনা করি, ঠিক আছে। ফেরিকটা দেখো, ফেরিক ক্লোরাইড Fe এর যোজ্যতা কী বললাম 3 হবে, একটু আগে কনফিগারেশন দেখিয়েছি। ক্লোরিনের কী হয় 1 হয়, ঠিক আছে। তো কী হয়, এটা এদিকে যায় এবং এটা এদিকে আসে, অতএব ফরমেশন কী হয় Fe1Cl3, ঠিক আছে। কিন্তু Fe1টাকে লেখা হয় না, FeCl3 লেখা হয়। এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই যে কিউপ্রাস আর কিউপ্রিক বললাম আর ফেরাস আর ফেরিক বললাম, এইগুলো হচ্ছে এই 4টে কিন্তু বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা নেক্সট চলো পরেরটাতে। আচ্ছা নেক্সট এক্সাম্পল হচ্ছে জিঙ্ক ফসফেট, ঠিক আছে। জিঙ্ক ফসফেট একটু ফর্মুলাটা একটু বড়, Zn3PO4 2। কীভাবে আসে দেখো, Zn জিঙ্কের কী হয় এখানে 2 হয়, ফসফেট মূলক, এটা ফসফেট হচ্ছে একটা মূলক, ফসফেট মূলকের কী হয় 2 হয়, ফসফেট মূলক 3 হয়, 3 হয়। তো ক্রস কানেকশান হচ্ছে এই, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো Zn3, আর মূলক হলে কি বলেছি হোল পাওয়ার ইউজ করতে হবে তোমাদের, PO4 এবং হোল 2, এই তোমাদের হয়, ঠিক আছে। এইভাবেই কিন্তু ফর্মুলা গঠিত হয়। তো যদি বলে জিঙ্ক সালফেটে জিঙ্কের যোজ্যতা কত, কী বলবে 2, আর ফসফেটের যোজ্যতা কী হবে তোমাদের 3 হবে, ঠিক আছে। তো এই এক্সাম্পল আমি তোমাদের দিলাম, আর এক্সাম্পল নেই, কিন্তু একটা সুখের খবর আছে বলে দিই। সেটা হচ্ছে আমার কাছে খুব পুরনো একটা বই ছিল 2005-06 সালের, সেই বইতে দেখলাম যে এনসিইআরটিতে যা দেওয়া আছে তার থেকে 5-6টা আরও এক্সট্রা দিয়ে এরকম ক্রিসক্রসে পুরো দেওয়া আছে। তো আমি তোমাদের সেখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি তোমাদের PDF বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা সেখান থেকে এগুলো দেখে নিতে পারবে, ওকে। আচ্ছা এবার চলো আমরা যেগুলো এনসিইআরটিতে আছে সেগুলো তো মোটামুটি আলোচনাই করে দিলাম, ঠিক আছে। এবার চলো আমরা আলোচনা করে নিই আমাদের র্যাডিক্যালগুলো আছে, যে মূলকগুলো আছে সেগুলোর কোনটা কী হয়, ঠিক আছে। এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো একটু তোমাদের শিখে রাখা দরকার, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। দেখো জাস্ট আ মিনিট, ইয়েস, অ্যামোনিয়াম প্রথম যে র্যাডিক্যাল, ঠিক আছে। র্যাডিক্যাল বা মূলক কাকে বলা হয় সেটাও বলে দিই। র্যাডিক্যাল বা মূলক হচ্ছে, এই যেমন আমি ক্যালসিয়ামের বার করছি, জিঙ্কের বার করছি, এরা আলাদা আলাদা এদের বের হয় না, এরা এক তো কতগুলো মৌল একসঙ্গে হয়েই তৈরি হয় এগুলো, যেমন এখানে N আছে, হাইড্রোজেন আছে, দেখতে পাচ্ছ, এবং এটাকে বলা হয় অ্যামোনিয়াম মূলক, ঠিক আছে। এটাকে কী বলা হয় অ্যামোনিয়াম মূলক, ওকে। অ্যামোনিয়াম এর যে যোজ্যতা হয় সেটা হয় 1, এবং এটা প্লাস হয়, পজিটিভ, ঠিক আছে, পজিটিভ। আর বাকি তলাগুলো যা লিখবো সব নেগেটিভ হবে, ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট এগুলো। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের হাইড্রক্সিল মূলক, একটু আগে বলেই দিয়েছি হাইড্রক্সিল মূলকের ক্ষেত্রে কী হয়, এটা হাইড্রক্সিল। হাইড্রক্সিল মূলকের ক্ষেত্রে 1 তো হয় কিন্তু নেগেটিভ হয়, এরপর থেকে যা বলবো সব তোমাদের নেগেটিভ হবে, ঠিক আছে। নাইট্রাইট NO3, নাইট্রাইট বলেছি, সরি, NO2, ঠিক আছে। নাইট্রেট হলে NO3 হতো, একটু আগে বলেও দিয়েছি। নাইট্রাইট দেখো একটা জিনিস বলে দিই, অক্সিজেনের সংখ্যা কতটা তার উপর এখানে ইট বা এট হয়, ঠিক আছে। নাইট্রেট এট বা ইট হয়, এটা মনে রাখবে। অক্সিজেনের সংখ্যা যখন কম তখন সেটা হয় নাইট্রাইট, ইট ইউজ হয়, এই যে, ঠিক আছে। আর অক্সিজেনের সংখ্যা যখন NO3 হয়, মানে একটু বেশি হয়, তখন সেখানে ব্যবহার করা হয় নাইট্রেট। কী ব্যবহার করা হয়, নাইট্রেট, ঠিক আছে। এগুলো একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা এক্ষেত্রে যোজ্যতা কী হয় দেখো, নাইট্রেটের যে যোজ্যতা হয় সেটা 1 হয়,
ট্রাইটেরও 1 হয় এবং কিন্তু নেগেটিভ হয়, অল আর নেগেটিভ, ঠিক আছে। ওকে, আচ্ছা, বাইকার্বনেট একটু আগে বলেছি HCO3, বাইকার্বনেটের ক্ষেত্রে কী হয়, সেটাও তোমাদের 1 হয় এবং সেটাও তোমাদের নেগেটিভ হয়, ঠিক আছে। এরকম -1 লেখা হয় বা অনলি মাইনাস দিয়ে দেওয়া হয়, 1কে তো ধরা হয় না, 1 সমান দেওয়া হয় না, ঠিক আছে। তো এরও একটা চার্ট আমি তোমাদের নিচে করে দিয়েছি, ঠিক আছে। তো সেটাও তোমাদের আমি ওই বই থেকেই নিয়েছিলাম, এনসিইআরটিতেও আছে, কম আছে, ঠিক আছে। এনসিইআরটিতে কী কী আছে বলে দিক, নাইট্রাইট আর নাইট্রেট আছে, আর সালফাইট আর সালফেট আছে, আর ফসফেট আছে, ঠিক আছে, আর অ্যামোনিয়ামটা আছে। কিন্তু এনসিইআরটিতে যা আছে তার থেকে একটু বেশি ছিল বইটাতে, ঠিক আছে। হাইড্রক্সিল আয়ন, তারপরে বাইকার্বনেট, এগুলো সব দেওয়া ছিল, ওরও আমি লিস্ট তোমাদের করে দিয়েছি, ঠিক আছে। ওভারঅল তোমরা কি বুঝলে, ওভারঅল তোমরা এটা বুঝলে যে ক্রিস ক্রস মেথডে একজনের যোজ্যতা অপরজনের ঘরে গিয়ে ঢোকে, ঠিক আছে। আর আরও কিছু তোমাদের আমি ওখানে লিস্ট করে দিয়েছি, তোমরা দেখে নিও, আর নিচে PDF আছে, ডাউনলোড করে নাও, আর এইভাবে কিন্তু পড়তে থাকো। আচ্ছা, আর একটা জিনিস, আচ্ছা, রেলে পড়েছে এবং এনসিইআরটিতে দেওয়া আছে দুটো ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজ্যতা কত, এটা খুব পড়ে, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড এতটাই পপুলার যে এনসিইআরটির পরীক্ষাতে, মানে ক্লাসের পরীক্ষাতে ওদের খুব পড়ে, এবং তোমাদেরও পড়তে পারে, বইতেও দেওয়া আছে। সালফার ডাইঅক্সাইডে সালফারের যোজ্যতা কত, ঠিক আছে। দেখো, এটা আমি প্রথমে করে নিই, তারপর সালফার ট্রাইঅক্সাইডটা দেখাবো। এখন সালফার ডাইঅক্সাইড যে সংখ্যা, সেটা হচ্ছে SO2, এর সাথে সালফাইড মূলককে গোলাবে না, সালফাইড মূলককে গোলাবে না, ঠিক আছে। এর ফর্মুলা আর ওর ফর্মুলা সেম হয়, কিন্তু এটা সালফার ডাইঅক্সাইড, ফর্মুলা সেম হলেও নাম আলাদা হয়। দেখো, এখানে তুমি সালফারের যে যোজ্যতা, দেখো সালফারের যোজ্যতা ভ্যারিয়েবল হয়, ঠিক আছে, ভ্যারিয়েবল ভ্যালেন্সি শো করে, মানে এদের যোজ্যতা স্থির নয়, এরা পরিবর্তনশীল যোজ্যতা শো করে। কার কার আছে, যেমন সালফারে আছে, লোহার আছে, তোমরা যখন ফেরিক আর ফেরাস পড়লে, যেমন কিউপ্রিক আর কিউপ্রাস পড়লে, নাইট্রেট আর নাইট্রাইট পড়লে, অর্থাৎ যেগুলো ট্রানজিশনাল এলিমেন্ট, সেগুলো সবারই যোজ্যতা ভ্যারিয়েবল হয়, ঠিক আছে। সালফারের ক্ষেত্রেও সেম, সালফার যদিও অধাতু। দেখো, সালফারের ক্ষেত্রে আমরা কী দেখতে পাচ্ছি, ধরে নিচ্ছি সালফারের যোজ্যতা হচ্ছে X ধরে নিচ্ছি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে অক্সিডেশন নাম্বার বলে। আর অক্সিজেনের ক্ষেত্রে কী হয়, আমরা ক্লিয়ারলি জানি এখানে কটা অক্সিজেন আছে, দুটো আছে। দেখো, একটা অক্সিজেনের ক্ষেত্রে -2 হয়, দুটোর ক্ষেত্রে কী হবে, -4 হবে, ঠিক আছে, -4 হবে। এবার নিয়ম হচ্ছে, অক্সিডেশন ব্যালেন্স করার নিয়ম হচ্ছে ওভারঅল চার্জ 0 আসে। তাহলে তুমি বলো এক্সের ভ্যালু কী রাখলে ওভারঅল চার্জ 0 আসে, এক্সের ভ্যালু 4 রাখলে, পয়েন্ট টু বি নোটেড, এক্সের ভ্যালু কী রাখলে, 4 রাখলে, ঠিক আছে। অথেব সালফারের যোজ্যতা, সালফার ডাইঅক্সাইডে কী হয়, 4 হয়, এটা মনে রাখবে। সালফারের যোজ্যতা কী হয়, 4 এখানে, ঠিক আছে। ওভারঅল ব্যালেন্স করলে ওভারঅল কী আসে, 0 আসবে। নিউট্রাল চার্জ, এটা চার্জ অ্যাকচুয়ালি, নিউট্রাল চার্জ কী আসে তোমাদের, 0 আসে, ঠিক আছে, ওভারঅল ব্যালেন্স করলে। তো এক্সের ভ্যালু কত রাখলে এটা চার্জ 0 আসবে, ডেফিনেটলি +4 রাখলে। তো এখানে কিন্তু সালফারের যে যোজ্যতা, সেটা হয় তোমাদের 4, ঠিক আছে। ক্লিয়ার হচ্ছে। নেক্সট হচ্ছে তোমাদের সালফার ট্রাইঅক্সাইড। SO3, এটাও গোলাবে না। সালফার ট্রাইঅক্সাইডের ক্ষেত্রে ধরে নাও এসের যোজ্যতা হচ্ছে X, অ্যাকচুয়ালি অক্সিডেশন নাম্বার O3, একটা অক্সিজেনের হচ্ছে -2, তাহলে তিনটের কী হবে, দেখতে পাচ্ছ 6 হচ্ছে, ঠিক আছে, -6। ওভারঅল চার্জ আমার কী আসবে, কম্পাউন্ড যখন তৈরি হবে ওভারঅল চার্জ আমার 0 আসতে হবে। তাহলে তুমি ক্লিয়ারলি দেখো দুটোর চার্জ 0 কখন আসবে, যখন এক্সের ভ্যালু আমরা 6 ধরবো। অতএব এখানে সালফারের যোজ্যতা কী হয়ে যাবে, 6। তো লিখে নাও সালফার, আচ্ছা চলো বাংলাতে লিখে দিই, সালফারের যোজ্যতা এক্ষেত্রে কী হয়ে যাবে তোমাদের, 6, ঠিক আছে, 6। তো এই সমস্ত পয়েন্টগুলো তোমাদের মনে রাখতে হবে। আচ্ছা, আর একটা জিনিস দেখো, একটা লিস্ট তোমাদের করে দিই, এই যে SO4, ঠিক আছে, SO4 2-, এটাকে বলা হয় সালফেট, ঠিক আছে। SO3 2-, এটাকে বলা হয় সালফাইট, ফয়াকার হর্ষই ট। আর S2-, এটাকে বলা হয় সালফাইড, হলো, বুঝতে পারলে। আচ্ছা, দেখো এই নামগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় ডিরেক্টলি দিয়ে দিতে পারে। নেক্সট হচ্ছে নাইট্রেটের ক্ষেত্রে, দেখো NO3,
অ্যাকচুয়ালি NO3 এবং -1, এটাকে বলা হয়, তাহলে বলো কী বলবো, সালফেট, লাস্টে ট থাকে। দেখো যখন কেন হয় এটা বলে দিই, সব থেকে বেশি যেটার অক্সিজেনের যোজ্যতা বা সব থেকে বেশি যেখানে অক্সিজেন থাকে, যেমন এখানে অক্সিজেন কটা আছে, 4 আছে, যোজ্যতা বললে ভুল হবে, 4 আছে, তাহলে সেখানে হয় ট, লাস্টে কী হয় তোমাদের, ট হয়। ঠিক আছে, যেখানে যোজ্যতা মিডিয়াম থাকে, মিডিয়াম, সেখানে কি আসে, সেখানে তোমাদের ইট আসে। ঠিক আছে, আর যেখানে যোজ্যতা সব থেকে কম হয় সেখানে কি আসে, ইড আসে, হর্ষই ড। তাহলে এটাই দেখো, সব থেকে বেশি হচ্ছে তোমাদের NO3, বেশি কম কোনটার, এই 4, 3, এখানে দেখো নেই, এই যে এটায় 4, এটায় 3, এটায় দেখো নেই। আশা করি বুঝতে পারছো, অর্থাৎ অক্সিজেনের নাম্বারের ওপর, অক্সিজেনের কতগুলো ওখানে অক্সিজেন আছে। ঠিক আছে, তো এটাকে বলা হয় নাইট্রেট। জাস্ট আ মিনিট, এটাকে আমরা কি বলবো, নাইট্রেট, কারণ ট থাকার দরকার। এই যে যেটা মধ্যবর্তী তাতে কি আসে, NO2, অ্যাকচুয়ালি NO2 -1, এটাতে কি হবে, নাইট্রাইট, কি হবে তোমাদের, নাইট্রাইট। ঠিক আছে, নাইট্রাইট, ইট আসে। আর যেটাতে সব থেকে কম, ঠিক আছে, N, যেটাকে সব থেকে কম N। ঠিক আছে, আচ্ছা এর ক্ষেত্রে কি আসে, এরও 1 হবে, নাইট্রাইড। ঠিক আছে, ট্রাইড, হর্ষই ড, ইড আসে। এইগুলো একটু মনে রাখবে, ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ রেলের পরীক্ষায় কখনো কখনো এরকম ধরনের জিনিসও দিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা একটা গ্রুপ করে দিলাম, এটা একটা গ্রুপ, এটা এনসিইআরটিতে আছে। ঠিক আছে, আর একটা গ্রুপ তোমাদের করে দিই, দেখো যেটা ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে ফসফেটের ওপর, PO4 3-। ঠিক আছে, এটা হয় তোমাদের ট থাকার কথা, তাহলে কী আসবে বলো, ফসফেট। ঠিক আছে, ট, লাস্টে কী আসবে, ট আসবে, কারণ এখানে সব থেকে বেশি। যেটা মধ্যবর্তী মানে PO3 হবে 3-, এটাতে কি আসবে, ফসফাইট। ঠিক আছে, ইট। আর একদম শেষেরটা সেটা হচ্ছে P3-, এটাতে কি আসবে, ফসফাইড। ঠিক আছে, এগুলো সব কিন্তু মূলক, এটাও মূলক, এটাও মূলক, এটা মূলক নয়, ওপরে দুটো মূলক। ঠিক আছে, ফসফাইড আসবে। ঠিক আছে, কি আসবে, ফসফাইড। দেখো আশা করি বুঝতে পারছো, এগুলো কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, আর একটা জিনিস তোমাদের যেটা দেখাবো, যেটা দেখাতে যাওয়ার আগেই আমি এটা দেখালাম, সেটা হচ্ছে তোমাদের কীভাবে, কয়েকটা দেখিয়ে দেবো, সব কটার ইম্পর্ট্যান্ট নয়, যেগুলো তোমাদের এনসিইআরটিতে আছে সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সেটা যেমন হাইড্রক্সাইড। ঠিক আছে, হাইড্রক্সাইড, কীভাবে হাইড্রক্সাইডের যোজ্যতা -1 আসে সেটা একটু দেখে নাও। এটা একটু ইম্পর্টেন্ট, এনসিইআরটিতে আছে, তোমাদের বলে দিই, বাই চান্স বলা যায় না, মিস করে গেলে কোনো পয়েন্ট যদি সেখান থেকে প্রশ্ন পড়ে, তোমরা আমার উপর ভরসা করো। তো OH-এর যোজ্যতা কীভাবে -1 আসে, দেখো অক্সিজেনের যোজ্যতা কত আমরা কি জানি, 2। ঠিক আছে, হাইড্রোজেনের যোজ্যতা কত আমরা কি জানি, আমরা জানি, আচ্ছা অক্সিজেন যোজ্যতা কিন্তু মাইনাসে নেয়, হাইড্রোজেন যোজ্যতা কী হয়, +1 হয়। ঠিক আছে, কারণ হাইড্রোজেন ডোনার, অক্সিজেন টেকার, নেয়, এ নেয় ও দেয়, তাহলে এই দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, -1 আসছে, এই জন্য এদের যোজ্যতা কী হয়, -1 আসে। ঠিক আছে, তবে সব ক্ষেত্রে নয়। আচ্ছা নেক্সট হচ্ছে তোমাদের সালফেট। ঠিক আছে, সালফেটের ক্ষেত্রে কী হয় আমরা জানি যে 2- হয়, এখানে -1 হয়। আর 2- কেন হয়, সালফেট, কারণ এর যোজ্যতাই হচ্ছে 2-। এবার এই যোজ্যতা কীভাবে 2- আছে দেখে নাও। দেখো এই জায়গায়, এই ক্ষেত্রে, ঠিক আছে মনে রাখবে, এই ক্ষেত্রে দেখো ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে সালফারের যে যোজ্যতা সেটা চেঞ্জ হয়, ভেরি ইম্পর্টেন্ট, অক্সিডেশন নাম্বার অনুযায়ী সালফারের যোজ্যতা চেঞ্জ হয়। ঠিক আছে, এক্ষেত্রে সালফারের যে যোজ্যতা হয় সেটা হচ্ছে তোমাদের হয় 6, কত হয়, 6 হয়। আর একটা জিনিস মনে রাখবে, সালফার হচ্ছে অক্সিজেনের তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ, সালফার হচ্ছে অক্সিজেনের তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ, তো সালফারকে অক্সিজেনের সাপেক্ষে প্লাস ধরা হয়। ঠিক আছে, আর অক্সিজেনের
যে তোমাদের যোজ্যতা সেটা কত হয়, -2 ধরা হয়। দুটোই অধাতু, দুটোরই নেগেটিভ, দুটোই নিতে চায়, কিন্তু সালফার অক্সিজেনের তুলনায় কম ইলেকট্রোনেগেটিভ, ওই জন্য সালফারকে অক্সিজেনের তুলনায় পজিটিভ ধরা হয়, +6 নেওয়া হয়, ঠিক আছে। আর এক্ষেত্রে সালফারের যে যোজ্যতা হয় সেটা হয় 6 হয়, ঠিক আছে, অক্সিডেশন নাম্বার। ওকে, আমি ওই জন্য ডিপে যেতে চাইছি না, তোমরা হয়তো বুঝতে পারবে না, কিন্তু এগুলো একটু জেনে রাখা দরকার, ঠিক আছে। এবার দেখো এক একটার -2, এখানে কটা আছে, 4টে আছে অক্সিজেন, তো ইন্টু 4 কত আসবে, এখানে -8 আসবে। দুটোর মধ্যে বিয়োগ করলে তুমি কি পাচ্ছ, -2। এই কারণে এখানে সালফেটের যে যোজ্যতা হয় সেটা হয়, ওভারঅল সালফেটের যে যোজ্যতা সেটা হয় -2 হয়, ঠিক আছে। এগুলো একটু বলে দিই, যে কটা আছে তোমাদের এনসিইআরটিতে, পড়তে পারে বাই চান্স, বলা যায় না। চলো নেক্সট পয়েন্টটা তোমাদের হচ্ছে কার্বনেট আছে। চলো কার্বনেট, ওকে কার্বনেট, এটা কার্বনেট, ঠিক আছে, কার্বনেট। এগুলোর লিস্ট আমি নিচে দিয়ে রেখেছি, চিন্তা করার কোনো কারণ নেই। কার্বনেটের ক্ষেত্রে কী হয় আমরা জানি, কি কার্বনের কি ওভারঅল কী হয় বলে দিই। ওভারঅল হচ্ছে তোমাদের -2 হয়, ঠিক আছে। কার্বনেটের ওভারঅল কী হয়, -2 হয়, ঠিক আছে। কার্বনের কী হয়, +4 হয়, ঠিক আছে। অ্যাকচুয়ালি কার্বনের +4 -4 দুটোই হতে পারে, তবে কার্বন সাধারণত শেয়ার করে দেয়, ওই জন্য +4 নেই আমরা, ঠিক আছে। আর অক্সিজেনের কী হয়, -2 হয়। কটা আছে, 3টে আছে, × 3 অর্থাৎ -6। দুটোর মধ্যে বিয়োগ করলে আমরা কী পাচ্ছি, -2 পাচ্ছি, এই জন্য এখানে -2 আসে ওভারঅল কার্বনেটের, ঠিক আছে। আচ্ছা নেক্সট চলো আর একটা এক্সাম্পল তোমাদের দিই, বা যে কটা আছে সব কটাই দিচ্ছি ইনফ্যাক্ট। দেখো কার্বনেট হয়ে গেল, নেক্সট তোমাদের আছে NH4 3 PH4, চলো NH4টা দিই, NH4, ঠিক আছে। দেখো হাইড্রোজেন এখানে কটা আছে, 4টে আছে, এক একটার 1 +1ই হয়, তাহলে 4টের কী হবে, +4 হবে। নাইট্রোজেনের কি হয় সবাই জানি যে, আচ্ছা একটা জিনিস বলি, এক্ষেত্রে নাইট্রোজেনের কিন্তু 3 হয় এবং -3 নেওয়া হয়। নাইট্রোজেনের দুটো যোজ্যতা আছে, 3 এবং 5 আছে, কী হয় 3 এবং 5 আছে, কিন্তু এক্ষেত্রে আমরা কী নেই, আমরা এক্ষেত্রে তোমাদের -3টা নেই, ঠিক আছে। এটা কেন নেই এটা বুঝতে গেলে তোমাদের ওই যে SPDF যে রুল আছে, আবহাওয়া প্রিন্সিপাল, সেটা তোমাদের ভালো করে বুঝতে হবে, সেটা হায়ার ক্লাসে, ওই জন্য এখানে আমি এটা আলোচনা করছি না। এবার দুটোর মধ্যে বিয়োগ করে দাও, কত হচ্ছে দেখো, এখানে +1 হচ্ছে, ওই জন্য কিন্তু অ্যামোনিয়াম মূলকের যে যোজ্যতা সেটা কিন্তু +1-এ দাঁড়ায়, ঠিক আছে। অ্যামোনিয়াম মূলক +1-এ দাঁড়াবে। এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, এইগুলো হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দেখো যে কটা তোমাদের এনসিইআরটিতে দেওয়া ছিল সেগুলো আমি সব তোমাদের আলোচনা করলাম, আর যত এক্সাম্পল ছিল এনসিইআরটি সবই আলোচনা করলাম। তাও এক্সট্রা আমার কাছে একটা জায়গা থেকে কালেকশন আমি করেছি সেখানে, এবং সেটা বাংলাতেই ছিল, তো সেটা থেকে আমি তোমাদের স্ক্রিনশট দিয়ে তোমাদের রেখে দিয়েছি। তোমার নিচে যে PDF আছে সেগুলো ডাউনলোড করো, আর লাস্টে এইগুলো কিন্তু একবার স্ক্রিনশট নিও, বা আমি তোমাদের PDFও রেখে দিচ্ছি। তো ভিডিও যদি ভালো লাগে, দেখো খুব ধরে আলোচনা করলাম, প্রত্যেকটা কিন্তু তুলে তুলে আলোচনা করেছি। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করো। নেক্সট ক্লাস তোমাদের কেমিস্ট্রির উপরেই আমি দেবো, যেহেতু ফিজিক্স অনেকটা এগিয়েছে, কেমিস্ট্রির উপরে আমি যে ক্লাসটা দেবো সেটা হচ্ছে তোমাদের রাসায়নিক সমীকরণ ব্যালেন্স কী করে করতে হয়, ঠিক আছে। নেক্সট দিন আমি তোমাদের আলোচনা করবো ফার্স্টলি। আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি, PDF এসে ডাউনলোড করে নিয়ে পড়তে থাকো। থ্যাংক ইউ।